স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আজকে বিএনপি 237টি আসনে তাদের প্রাথমিক মনোনয়নপত্র তাদের বিভিন্ন প্রার্থিতা ঘোষণা করেছেন এবং এনসিপিও আমরা আজকে একটু আগে দেখেছি এনসিপিও তাদের কিছু কিছু আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন এবং জামায়াত ইসলাম তো এর আগেই প্রার্থিতা ঘোষণা করে রেখেছেন। এর মধ্যে আমরা বিভিন্ন সময় গণমাধ্যম সহ ইউটিউব এবং ফেসবুকে যে ধরনের আলোচনাগুলো শুনছিলাম নির্বাচন নিয়ে যে সন্দেহ, সেই সন্দেহর হয়তো কিছুটা অবসান হতে যাচ্ছে এবং সবাই নির্বাচনের দিকেই যাচ্ছেন। একই সাথে আজকে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে এবং তারপর আইন উপদেষ্টা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে বলেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে যে সুপারিশ দেয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, সেটি যদি রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদের মধ্যে কথা বলে কোনো সুপারিশ পেশ করে তাহলে সেটি হয়তো বাস্তবায়ন করতে সরকারের সুবিধা হবে, আর যদি সেটা না করতে পারে, নিজেদের মধ্যে ঐক্যমত্য না হয়, সেই ক্ষেত্রে সরকার নিজেদের মতো তাদের সিদ্ধান্ত দিয়ে দেবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সাথে আমাদের একটি বিষয় আছে বিএনপি এনসিপির প্রার্থিতা ও সরকারের আলটিমেটাম। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। বরাবরের মতোই কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। 237 আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী ঘোষণা। 3টি আসনে খালেদা জিয়া, বগুড়া 6-এ লড়বেন তারেক রহমান। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান। বগুড়া 7 বেগম খালেদা জিয়া। আসনের লোভ দেখিয়ে রুদ্ধ হচ্ছে গণতন্ত্রের পথ, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। 53 বছরের রাজনৈতিক দ্বন্দ্ব শেষ করতে সরকারের প্রতি আহ্বান। গণভোটের বিরোধ মীমাংসায় দলগুলোকে 7 দিনের আলটিমেটাম সরকারের। আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় চায় জামাত। সংকটের গভীরে দেশ, নির্বাচনী উত্তরণের পথ বললেন সিসি। ভোটের মাঠে নিরাপত্তায় 5 লাখ আনসার মোতায়েনের সিদ্ধান্ত। এবং মেট্রো রেলের নকশায় ত্রুটি, বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার পরিকল্পনা সরকারের, বললেন ডিএমটিসিএল এর এমডি। নিহত কালামের স্ত্রীকে দেয়া হবে চাকরি। দর্শক, আমরা শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা কমেন্টস করে আমাদের সাথে থাকতে পারেন। আমরা মূল আলোচনায় যাব। আমাদের প্রথমেই আমরা শুরু করতে চাই জয়নাল আবেদিন শিশির, আপনাকে দিয়ে। আজকে সরকার যে সংবাদ সম্মেলন করেছে মিটিং শেষে এবং বলেছে যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে যদি জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়গুলো নিয়ে সরকারকে একটা সুপারিশ পেশ করে তাহলে তাদের জন্য সুবিধা হবে, আর যদি সেটি তারা ঐক্যমতে না পৌঁছায় তাহলে সরকার তাদের মতো করে সেই সুপারিশ বাস্তবায়ন করবে। এতদিন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যেভাবে এতগুলো মিটিং হলো, 30টি দলের বেশি সবাই বসে প্রতিনিয়ত আলোচনা করার পরেও যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো গেল না, সেটা কি এই 7 দিনে পৌঁছানো সম্ভব কিনা ঐক্যমত্যে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ জুনায়েদ ভাই এবং আমার সহ আলোচক শামীম ভাই সহ বৈশাখীর দর্শক শ্রোতাকে। আসলে দেখেন, এই জুলাই পরবর্তীতে যে ঐক্যমত্য কমিশন, সেটি বাংলাদেশের যে কাঠামোগত সংস্কার এবং যে পুরাতন ফেসিবাদী কাঠামো যে উপড়ে ফেলার জন্য আমরা সকলে মিলেই এই ঐক্যমত্য কমিশনের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছিলাম। কিন্তু ঐক্যমত্য কমিশন শুরু থেকে যেভাবে রেসপন্স করছে, শেষের দিকে এসে অনেকটা খেয়ে হারিয়ে ফেলে। আর এটা প্রথম ঘটে হচ্ছে আপনার জুলাই যে ঘোষণাটা হয় ওই ঘোষণার দিন তারা আমাদেরকে যে খসড়াটা দেখায় আর যে খসড়াটা ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করে, দুটার মধ্যে বিস্তর ফারাক ছিলেন শব্দে, বাক্যে এবং নতুন নতুন ধারায়। তখন থেকে আমরা সন্দেহ পোষণ করে আমরা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করিনি। আমরা বলেছি আমাদেরকে ড্রাফটটা দেখান, সেটা দেখাতে অস্বীকার করলো এবং জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং আশ্বাস প্রশ্বাস কিছুই আমরা পাইনি, যার কারণে এনসিপি এখন পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি। বিএনপি, জামায়াত ইসলামী সহ
অনেক দল স্বাক্ষর করে নিজেরা এখন নিজেদেরকে প্রতারিত ফিল করছে ওনারা। তো আমরা সরকারকে শুরু থেকেই বলেছি যে আপনারা যা করবেন একদম স্পষ্ট করে করেন, কোনো কিছু অগোচরে নিজের স্বেচ্ছাচারিতা এমন যেন না হয়। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি হলো আজকে সরকার রাজনৈতিক দলগুলোকে 7 দিনের আলটিমেটাম দিল। আপনি এটি একটু অভূতপূর্ব ঘটনা। আপনারা যেখানে সবসময় আমরা রাজনৈতিক দলগুলোর সরকারের কাছে আবেদন জানাই, প্রতিবাদ জানাই, বিভিন্ন বিষয়ে কর্মসূচি দেয়, কর্মসূচি দেয়, আলটিমেটাম দেয়, কিন্তু আজকে সরকার দিল আলটিমেটাম। যেখানে বিচারক যদি আইন উপদেষ্টা বলেছে বিচারক যদি আপনার বাদী বিবাদীর আলটিমেটাম দেয়, তোমরা নিজেরা বাদী বিবাদী বোঝার জন্য, আপনাকে আমি বলতে চাচ্ছি, বিচারক যদি বলে তোমরা বাদী বিবাদী, এটা সমাধান দিবা 7 দিনের মধ্যে, আর না হলে আমি বিচারক নিজে দিয়ে দিব। আচ্ছা, বাদী এবং বিবাদী যদি সমাধান দিতে পারতো তাহলে তো সে বিচারালয়ে আসতো না, বা তার এখানে প্রয়োজন পড়তো না। সরকার তার নিজের দায়িত্ব জ্ঞানহীন আচরণকে ঢাকার জন্য আজকে এই ধরনের একটি কথা বললেন। 7 দিনের মধ্যে আপনারা কিছু করতে পারলে করেন, না হলে আমরা নিজেদের মতো করে করব। এখানে 2টি অপরাধ করেছে। প্রথমত হচ্ছে তারা রাজনৈতিক দলগুলোর উপরে নিজেদের দায়িত্ব চাপিয়ে দিতে চাচ্ছে, এবং তারা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিদায় তারা এখন নিজের বলটা অন্যের কোর্টে দিয়ে দিয়েছে। আপনি দেখেন, সরকার তো উচিত ছিল সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি পিসফুল সমাধানের জন্য, এবং এক টেবিলে তারা বারবার বসালো, এবং সমাধানও তো তাদের হাত দিয়ে হওয়া উচিত। রাজনৈতিক দলগুলো যদি সমাধান করতে পারতেন তাহলে তো এটা আপনার ওই প্রথম 3 মাসের মধ্যে পারতেন। তো বিএনপি তো তখন প্রথম 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছেন, তখন তো আমরা ওটা হয়নি, সরকার তখন তো সায় দেয়নি। এখন রাজনৈতিক দলগুলো সকল কিছু সমাধান করবেন, তাহলে আপনারা কি করবেন? আপনাদেরকে আমরা 14 মাস 15 মাস কেন পারলাম? এখন তো বলতে খুবই খারাপ লাগছে, জনগণের ট্যাক্সের টাকায় 15 মাস, তাহলে আপনারা কি করলেন? একটা কমিশন করলেন, উপদেষ্টা পরিষদ, এইভাবে আপনারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিলেন। সংস্কারের সময় আপনি আবার বলবেন আপনাদের জন্য 7 দিন সময়, আপনারা যদি নিজেদের মতো সিদ্ধান্ত না নেন আমরা কিন্তু নিজেদের মতো করে করব। আপনি নিজেদের মতো কেন করবেন? আপনি তো সকলকে নিয়ে একসাথে নিয়ে করবেন। আপনি কে আর আমরা কি? আপনারা তো মানছেন না। না, আমরা বলছি সরকার কে, আমরা কে? আপনি তো আমাদেরই সরকার, আমরা তো আপনারই লোক। আপনি কি আমাদের পর নাকি? এই সরকার আমাদের রক্তের উপর প্রতিষ্ঠা হয় নাই, তাহলে তারা কেন এখন বিভাজন করছে? তারা এবং আমরা মানছি না। আমাদের তো রাজনৈতিক দলগুলো নিয়ে আপনি বসেন, বারবার বসেন, এবং এখন যদি আপনি এটা যদি না করে যদি আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেন, সেটা যেমন আপনার সরকারের স্বেচ্ছাচারিতা হবে, একরকম মনোভাব হবে এবং একগুঁয়েমি হবে, ঠিক তেমনি রাজনৈতিক দলগুলোর কাছে যদি আপনি ম্যান্ডেট দিয়ে দেন আপনারা সকল সমাধান করে ফেলেন, এখনো একটা ফাঁক ফোকর রয়ে গেছে। আপনারা কি এই 7 দিনের মধ্যে? আমি আপনাকে বলি, শুনে, রাজনৈতিক দলগুলো সবসময় চিন্তা করবে যে হচ্ছে দলীয় স্বার্থ। সকল দল মিলেও যদি চিন্তা করে সকল দলীয় স্বার্থ, সকল দলের দলীয় স্বার্থ সংরক্ষণ হয়, তার বাইরেও জনগণ আছে। এই জনগণের কথা কিন্তু সরকারকে চিন্তা করতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু সবসময় জনগণের কথা চিন্তা করে না, আগে দল দেখে তারপরে জনগণ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু শামীম ভাই আপনার কাছে আসতে চাই। আর যে প্রশ্নটি ছিল শিশির ভাইয়ের কাছে, একই প্রশ্ন আপনার কাছে। আপনারা তো বলছিলেন যে জুলাই সনদের যে বাস্তবায়নের যে সুপারিশটা সরকারের কাছে পেশ করা হয়েছে সেটা নিয়ে প্রতারিতও করা হয়েছে বিএনপিকে, কারণ কিছু যে নোট অফ ডিসেন্টগুলো ছিল সেগুলো সেখানে রাখা হয়নি, সেগুলো নিয়ে আপনাদের অনেক আপত্তি আছে। আজকে সরকার যে বিষয়টা খুব কঠিনভাবে বলেছে যে 7 দিনের মধ্যে, বা হয়তো 2-1 দিন এদিক সেদিক হতে পারে, এর মধ্যেই আপনারা যদি নিজেরা সমঝোতার মধ্যে না আসতে পারেন সেই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত নেবে। তাতে কি এটা খুব ভালো কিছু হবে কিনা, বা আপনারা 7 দিনের মধ্যে সেই জায়গায় পৌঁছাতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থাপক জেনায়েত ভাই, আমার সহ-আলোচক জয়নাল আবেদিন শিশির, দেশ বিদেশে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, অত্যন্ত গভীর সংকটের মুখে বাংলাদেশ অতিক্রান্ত করছে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে। আজকের যদি জুলাই সনদে, যেটা আপনি একটু আগে বলেছেন, গত প্রায় 1 বছর ধরে এই ঐক্যমত্য কমিশন অনেকগুলো জাতীয় কমিশন গঠন করেছে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কারের জন্য। তারা
তাদের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। শেষ দিকে এসে, একটু আগে শিশির বলেছে, শেষ দিকে এসে ঐক্যমত্য কমিশন একটি তাদের প্রস্তাবিত সনদ তৈরি করার ক্ষেত্রে বিএনপি যেমন নোট অফ ডিসেন্ট দিয়েছে বিভিন্ন বিষয়ে, চূড়ান্ত পর্যায়ে এই সনদে 17 অক্টোবরে সেগুলো কিন্তু নোট অফ ডিসেন্ট সহ উপস্থাপন করা হয়নি। চূড়ান্ত সনদে অনেক বিষয় সনদ বহির্ভূত জিনিস সেখানে সংযুক্ত করা হয়েছে, অনেক পরামর্শ সনদ বহির্ভূত এবং সুপারিশ সেখানে খসড়া আদেশে বাস্তবায়নের জন্য সংযুক্ত করা হয়েছে। এটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি সহ অন্য অন্য দলগুলো অত্যন্ত ব্যথিত হয়েছে এবং তারা ক্ষুব্ধ হয়েছে, রাজনৈতিক অস্থিরতার এবং সংকটের জন্ম দিয়েছে নতুন করে। এই ঐক্যমত্য কমিশন এটা কিন্তু ঠিক করে নাই, তারা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেনি। জুলাই সনদ তো সবাই ঐক্যবদ্ধ করে তৈরি করবে। আজকে জুলাই সনদে তো আমাদের কোনো ব্যতিক্রমী মতামত নাই, যেগুলো রয়েছে দেশ এবং জাতির সাথে বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে ওভাবেই উপস্থাপন করলে তো আজকে কেউ প্রশ্ন তুলতো না। এই জন্য এই সনদ নিয়ে আজকের এই সংকটটা তো এখানেই তৈরি হয়েছে, ঐক্যমত্য কমিশনের কারণেই হয়েছে। এই সংকট ঐক্যমত্য কমিশন নতুন করে সৃষ্টি করেছে, এই জায়গা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। আজকের প্রেক্ষাপটে বিএনপি ধরেন 237টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে সারা দেশে। আমরা ওইটাতে একটু পরে যাব এই আলোচনাটা। আমাদের এটা আজকে বিষয় যে আছে, সংকটটা তৈরি হচ্ছে আপনারা কি 7 দিনের মধ্যে এটা এই সমাধান সেটা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটি মিটিং আমাদের হয়েছে, আলাপ আলোচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন। এটা তো সরকারই সৃষ্টি করেছে এই সংকট, এর মধ্যে সরকারকে এই সংকট থেকে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, এনসিপি আছে বড় দল এবং জামায়াতে ইসলাম, তাদের সাথে বসার বিষয়ে কি আপনাদের দলীয়ভাবে কোনো আলোচনা হয়েছে? এটা আমাদের দলীয় সিদ্ধান্ত নিয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিং গতকাল আপনারা দেখেছেন হয়েছে, কথা বলেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে। নিশ্চয়ই আলাপ আলোচনা করে তারা জানাবেন সিদ্ধান্তটা আমাদেরকে। এবং জামায়াতে ইসলামী কিন্তু অলরেডি আলোচনার কথা বলেছে। আমরা তো তারা বলেছেন মিডিয়ার মাধ্যমে। সেই প্রেক্ষাপটে তো আমাদের রাজনৈতিক দল হিসেবে বিএনপিও দায়িত্বশীল ভূমিকা পালন করছে, কথা বলছে। আমরা এই সংকট থেকে বেরিয়ে আসতে চাই। আজকের যে গণভোট বলেন, পিআর বলেন, যে সংকট তৈরি হচ্ছে, এই সংকট কোনো কিছুই যেন এই সরকারের ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন, দেশের কোটি কোটি মানুষ সবার আগে জাতীয় সংসদ নির্বাচন, নট গণভোট। মানুষের প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা হলো জাতীয় নির্বাচন সর্বাগ্রে অনুষ্ঠিত হতে হবে, যাতে সবাই সমস্ত বাধা অতিক্রম করে ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন যাতে আমরা সম্পন্ন করতে পারি। এই প্রতীক্ষায় এদেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করছে সেই সন্ধিক্ষণের জন্য। সেই জায়গাটা কিন্তু এই রাষ্ট্র দেশ দাঁড়িয়ে রয়েছে। এখন এই বিষয়গুলো নিয়ে তো আপনাদেরকে ঐক্যমত্যে সেই জায়গায় তো আপনাকে মিনিমাম আপনাকে ইসি আজকে কি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন গভীর সংকটে দেশ, কিন্তু একমাত্র পথ নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক পথে বাংলাদেশ ফিরে আসবে। এই সংকট উত্তরণের পথ একমাত্র নির্বাচন। জি, আপনাকে ধন্যবাদ। একটু জনাব শিশির আপনার কাছে আসতে চাই। আজকে 237টি আসনে বিএনপি তাদের প্রাথমিক মনোনয়নপত্র বা মনোনয়ন ঘোষণা করেছেন। সেখানে এটা কেমন দেখছেন? এটা কি গতানুগতিক নাকি কিছুটা আলাদা কিছু আছে? আপনার কাছে কি মনে হচ্ছে? সেটা তো উনি বলবেই, ওনাদেরটা তো উনি বলবে। আপনার কাছে এই যে প্রার্থী ঘোষণাটাকে আপনি কেমন দেখলেন? কেমন? আমি মনে করি রাজনীতি একটু পরিবর্তন এসেছে। আগে আমরা যখন প্রার্থী ঘোষণার আগেই যে দলের মনোনয়নপত্র কেনা, তারপর হচ্ছে সেখানে একটি পেশি শক্তির ব্যবহার, মানে বিভিন্ন গ্রুপিং, অন্য বছরগুলোর তুলনায় বা অন্য যে গত যদি আমরা 3টি ইলেকশনে বলি তার তুলনায় এবার তো অনেক আমার কাছে মনে হচ্ছে স্মুথ হয়েছে। বিএনপির এবার প্রার্থীতা তুলনামূলক ভালোই হয়েছে। কিছু কিছু জায়গায় অনেক মানে আপনার 2-4 জন হয়তো জনপ্রিয় প্রার্থী মনোনয়ন পাননি, কিন্তু ওভারঅলে আমার কাছে মনে হয়েছে এবার একটু কম গোলযোগ হয়েছে অন্য বছর তুলনায়। জানি না এখন পর্যন্ত গোলযোগ কম হয়েছে, মানে সময় গড়ালে কেমন হয়। 2-1টি জায়গায় অলরেডি খবরও পেয়েছি যে রাস্তায় অবরোধ করা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, প্রতিপক্ষের উপর হামলাও হচ্ছে। আপনার মাগুরায় তো অলরেডি প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ করেছে এক প্রার্থী এবং মনোনয়ন বঞ্চিত আরেক প্রার্থী। কুমিল্লায় তো অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, চিটাগংয়ে ঘটেছে। তো সব মিলে এটা অন্য বছরের তুলনায় একটু কম মনে হচ্ছে এখন পর্যন্ত, এই সময় পর্যন্ত। যদি এটা আরও কম হয় আরও ভালো হবে। আমরা যদি সহিংসতার বিষয় না বলে যে অন্যান্য যে প্রসেসগুলো, যেমন আগে
যেভাবে হতো এখন এবার এই 24 এটা আমরা মনে করি আসলে জুলাই যে আমাদের কিছু মানে অনেক কিছু দিয়েছে তার একটি প্রমাণ তো এটাই। যেমন জামাত ইসলামী তার প্রার্থীগুলো ঘোষণা করে দিয়েছে অনেক আগে, বিএনপি অনেক আগে প্রার্থী ঘোষণা করেছে, তারপরে দলীয় অনেক ফোরামে তাদের সাথে কথা বলেছে, যেটা বিএনপিতে এত শৃঙ্খলা বিগত দিনেগুলো তো তেমন একটা দেখা যায়নি, আমরা এতটুকু দেখি নাই। তবে মনে হয় এখন পর্যন্ত ভালোই হয়েছে। যদি আপনার সব ঠিক থাকে, আমরা মনে করি এই জুলাই পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। আর সব মিলিয়ে হচ্ছে আসলে আমরা বাংলাদেশপন্থী যে কোনো দল আমরা চাচ্ছি বাংলাদেশকে স্টেবল রাখার জন্য। এটা এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অপরাপর সকল বাংলাদেশপন্থী দল বলেন, আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে আসলে একটা গুণগত পরিবর্তন আমরা সবাই মন থেকে চাই। সেই জায়গায় আশা করি বিএনপি আমাদের কিছুটা দেখছেন যে গতানুগতিক এটা সকল দলের মধ্যেই একটা বড় ধরনের পরিবর্তন আসছে। এখন পেশি শক্তি থেকেও মানুষ চেষ্টা করছে তার ইমেজটা কিভাবে বাড়ানো যায়। শুধুমাত্র পেশি শক্তি দিয়ে এবার ইলেকশনে হয়তো উতরানো যাবে না। বেসিক পরিবর্তন দেখছেন যে আগের চাইতে এখন অনেক বেশি দেখছে, মানুষের রেসপন্সও করছে সেভাবে। যারা ধরেন আপনার একটু বেশি মাসল পাওয়ার দেখাচ্ছে, সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে, মানুষ তাদেরকে ভালোভাবে নিচ্ছে না। এটা একটা জুলাই পরবর্তী একটা নতুন একটি পরিবর্তন দেখলাম। এই পরিবর্তন তো ধরেন বাংলাদেশে বিগত 54 বছরও আমরা এরকম দেখি নাই। 54 বছর যদি দেখেন আপনার হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনগুলো তো আপনার প্রকাশ্যে আপনার ভায়োলেন্স হয়েছে। যে আমরা তাহলে একটু শামীম ভাইয়ের কাছ থেকে জেনে আসি। বিএনপি 237টি আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন, তো আপনাদের কাছে কেমন হচ্ছে? আপনিও তো একজন প্রার্থী ছিলেন মনে হয়, কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপি একটি সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে। একটি নিয়ম প্রক্রিয়ার মধ্য দিয়েই, গণতান্ত্রিক চিন্তা চেতনার মধ্য দিয়ে, গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে দলের মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিকভাবে এই দলটা পরিচালিত হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটি আসনই তার নিজস্ব লোকবল দিয়ে সঠিক সার্ভে করে প্রত্যেকটি আসনে জনপ্রিয় যারা ক্যান্ডিডেট, যারা এলাকায় থেকে কাজ করেন, যাদের ইমেজ ভালো রয়েছে, বিগত দিনে ত্যাগ সংগ্রামের ঐতিহ্য রয়েছে, যারা জনপ্রিয়, এলাকায় সম্পৃক্ত, জনগণের মানুষের কল্যাণে কাজ করেছেন, যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খরূপে অত্যন্ত দূরদর্শিতার সাথে, পেশাদারিত্বের সাথে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা জনপ্রিয় ক্যান্ডিডেট এলাকায় জিততে পারবেন তাদেরকে যাচাই বাছাই করে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আলাপ আলোচনা করে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমাদের দলের মহাসচিব প্রার্থিতা ঘোষণা করেছেন বিভিন্ন আসনে। আপনারা দেখেন, চুলচিরা বিশ্লেষণ করে দিয়েছেন, ত্যাগী যোগ্য জনপ্রিয় লোকদেরকে মনোনীত করেছেন ধানের শেষের প্রার্থী হিসেবে আগামী নির্বাচন। আমি মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আগামী যে নির্বাচন, সে নির্বাচনের জন্য যে দ্বিধাদ্বন্দ্ব সংকট ছিল, সারা দেশের মানুষের মাঝে একটা উৎসাহ, উদ্দীপনা, ব্যাপক সাড়া, জাগরণ, যেটা শিশির বলেছে, সৃষ্টি হয়েছে। টোটালি বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে সামনে রেখে এই প্রেক্ষাপটে বিএনপির 237 জন প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচনী যে সংকট অনেক বেশি কেটে যাবে। আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, ব্যাপক গণজাগরণের মধ্য দিয়ে মানুষ এটাকে সানন্দ অভিনন্দন জানিয়ে। 63টি যে আসন রাখা হলো এখনো ফাঁকা আছে, যেগুলোতে ঘোষণা করা হয়নি কোনো প্রার্থী, এগুলো আসলে কাদের জন্য রাখা হলো? আমাদের সাথে নির্বাচনী জোট রয়েছে, অন্য অন্য ছোট দল যারা রয়েছে তাদের জন্য রয়েছে, আরও অনেক জায়গায় রয়েছে। আমার বাগেরহাটে যেমন কোর্টে কেস চলছে, হাইকোর্টে 10 তারিখে আমাদের চূড়ান্ত শুনানি রায় দেবে। আগে 4টি আসন ছিল, এখন 3টি আসন করেছে নির্বাচন কমিশন। সেজন্য 3টি আসনই নির্বাচন কমিশন স্থগিত রেখেছে। হয়তো 10 তারিখের পরেই আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঘোষণা করবেন, প্রার্থিতা ঘোষণা করবেন। এভাবে অনেক জোটের যাদেরকে দিবে, তাছাড়াও আমাদের দলীয় অনেক পদ প্রার্থিতা আসন এখনো স্থগিত রয়েছে, সেগুলো তিনি ঘোষণা করবেন। এনসিপির সঙ্গে আপনাদের জোটের কোনো সম্ভাবনা আছে কিনা দেখছেন? সেটা রাজনৈতিক, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। রাজনৈতিক সমীকরণ, চলমান রাজনীতিতে জোটবদ্ধ রাজনীতি চলছে। বিভিন্ন জামাত ইসলামকে ঘিরে একটি জোট, বিএনপিকে ঘিরে একটি রাজনৈতিক জোট, যে কোনো জোটে যে কেউ আসতে পারে, সেটা তো খোলা রয়েছে, উন্মুক্ত রয়েছে, সেটা সময় বলে দেবে।
কোন কে জোটে জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তার আগে আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই জয়নাল আবেদিন শিশির আপনার কাছে। আমরা গণমাধ্যমে একটু আগেও আমি দেখলাম যে বিভিন্ন স্ক্রলে যাচ্ছে, বিভিন্ন টেলিভিশনে আপনাদের অনেকগুলো প্রার্থী ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই আজকেই। আজকে যখন বিএনপি প্রার্থিতা ঘোষণা করলো তার পরপরই আপনাদেরও প্রার্থিতা ঘোষণা করা হয়েছে কয়েকটি আসনে। আমি বিরতির পরে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে কি বিএনপি যে আসনে বিএনপি প্রার্থিতা ঘোষণা করেছে সেখানে আপনাদেরও প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে আমি দেখেছি, তাহলে বিএনপির সঙ্গে কি আপনাদের নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা একদমই শেষ হয়ে গেল কিনা, এই বিষয়টি জানতে চাইব। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপি এনসিপির প্রার্থিতা ও সরকারের আলটিমেটাম নিয়ে। শিশির ভাই, বিরতির আগে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আমি যেটা হাতে পেয়েছি এখন পর্যন্ত আমার কাছে আছে ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম, 18 আসনে নাসির উদ্দিন পাটোয়ারি, 9 আসনে তাসনিম জারা, ঢাকা 14 আসনে আরিফুল ইসলাম আদিব, এরকম অনেকগুলো আছে। সেই ক্ষেত্রে এখন আপনাদের প্রার্থিতা কি আসলেই ঘোষণা করা হয়েছে কিনা আপনি কতটুকু জানেন? এবং আজকে বিএনপি প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, তারপর পরে আপনারা প্রার্থিতা ঘোষণা করলেন, যদি করে থাকেন তাহলে আসলে কেন আজকে? প্রথমত হচ্ছে আমরা আমাদের যে প্রার্থিতা এটা সারা বাংলাদেশে 300 আসনে ঘোষণা করব এবং এটি গণমাধ্যমে সংবাদ সম্মেলন করে যেই জিনিসটি আজকে গণমাধ্যমে এসেছে এটি অসত্য। আমরা দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো প্রার্থিতা ঘোষণা করিনি। হয়তো কোনো গণমাধ্যম অনুমান নির্ভর যে এলাকায় কাজ করেছে সেই এলাকায় বলা হচ্ছে, কিন্তু দল থেকে এখন পর্যন্ত দলের পলিটিক্যাল কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল এবং জেনারেল মিটিংয়ে সিদ্ধান্তর ভিত্তিতে পরবর্তীতে আমাদের এই প্রার্থিতা ঘোষণা হবে। হয়তো আমরা প্রথমত 100 থেকে 150 প্রার্থী ঘোষণা করব, তারপরে হচ্ছে বাকিটুকু করব, আমাদের এরকমই পরিকল্পনা রয়েছে। তো এখন পর্যন্ত আমরা দলীয় কোনো প্রার্থিতা ঘোষণা করিনি। আর আপনি যে জিনিসটি বললেন যে কারোর সাথে জোট বা বলা হচ্ছে, এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় দেখছিলাম বলছে বা নাহিদ ইসলামের জন্য কেউ আসন ফাঁকা রাখছে, বিএনপি জামাত বা হোয়াটএভার, যাই হোক, আমরা এখন পর্যন্ত চাচ্ছি আমরা শাপলা প্রতীকে ইলেকশন করার জন্য। শাপলা কলি, শাপলা, আমরা শাপলা বলে না, শাপলা কলি বলে না, আমরা তো শাপলাই জানি, যেটা শাপলা সেটাই তো শাপলারে তো কলি। তো আমরা শাপলা প্রতীকে ইলেকশন করার জন্য আমরা বেশিরভাগই চাচ্ছি দলের বলতে পারি শাপলা কলিতেই তো এখন পর্যন্ত নির্বাচনে যে আরপিও সংশোধন হয়েছে তাতে যার যেভাবে আমরা চিন্তা করছি সারা বাংলাদেশে 300 আসনে আমরা চাচ্ছি শাপলা প্রতীকে ইলেকশন করার জন্য। এবং আমাদের দলের ভিতরের যে চাপটা বা দলের যে বেশিরভাগই নেতাকর্মীদের এবং তৃণমূলের প্রত্যাশা হচ্ছে আমরা এককভাবে ইলেকশন করা, কোনোভাবেই কোনো জোটের সাথে না যাওয়া। কারণ এটা আমাদের প্রথম ইলেকশন। ইলেকশনে যদি আমরা জোটে যাই হয়তো আমরা পার্লামেন্টে যেতে পারবো, কিছু সংখ্যক আমরা পার্লামেন্টে আসন পাবো, যেই দিকে যাই হয়তো বিএনপি জামাত সবাই তো আমাদেরকে চাচ্ছে যাতে এটা জুলাইয়ের শক্তি বা এটা জুলাইয়ের পরবর্তীতে একটি রাজনৈতিক লিগাসি। তো সেই হিসাবে সবার যেমন আগ্রহ আছে, আমরা আবার বিকল্প আগ্রহ হচ্ছে আমরা সারা বাংলাদেশে আমরা 300 আসনে স্বতন্ত্র আপনার দলীয়ভাবে যেমনটি বললেন যে বিএনপি বা জামায়াতের সঙ্গে যদি জোটে যান, নির্বাচনী জোটে, তাহলে হয়তো কিছু আসন পাবেন। যদি আপনারা 300 আসনেই নিজেরাই একাই নির্বাচন করেন কোনো জোট ছাড়া, নির্বাচনী জোট ছাড়া, তাহলে কতগুলো আসন পাওয়ার সম্ভাবনা আছে? আমরা মনে করি আমরা এককভাবে ইলেকশন করলে সবচেয়ে ভালো করব। কয়টি আসন পাবো তার থেকে বড় কথা হচ্ছে আমরা জনগণের রেসপন্সটা বেশি পাবো। সংসদে দেখেন আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদের রাজনীতি করার অনেক বয়স রয়েছে, সংসদে যাওয়ার আমাদের অনেক বয়স রয়েছে। আবার আমরা যদি অ্যাভারেজ যদি আমরা সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থিতা করি, নির্বাচনের ক্যাম্পেইনটা যদি আমরা ভালো করতে পারি, আমরা এককভাবেও আবার ভালো করতে পারি, সংসদে যেতে পারি, সম্ভাবনা কিন্তু একদম। আপনি ভালো করার কথা বলছেন। নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু খুব সবসময় কনফিডেন্স নিয়েই বলছে যে এনসিপি সরকার গঠন করবে শাপলা প্রতীক নিয়ে। দেখেন রাজনীতিতে পলিটিক্যাল রেটরিক তো থাকবেই, তার মানে এটা বলার জন্য বলা সেটা বলবো না। আপনার শেষ তো এখনো হয়নি, নির্বাচন তো এটা একটা তো শেষ করতে হবে। তো আপনার নির্বাচনের শেষ দিন পর্যন্ত আপনি বলতে পারেন না, হয়তো অনুমান করেন, আপনি শেষ পর্যন্ত তো বলতে পারেন না। আওয়ামী লীগ তো একটা ওদের বাসায় তো একটা নির্বাচিত গভর্নমেন্ট ছিল, ওরা তো টিকে নাই। নির্বাচনের শেষ দিন কি হয় সে পর্যন্ত তো আপনার অপেক্ষা করা লাগবে। শামীমুর রহমান শামীম, আপনার কাছে একটু জানতে চাই, অনেকগুলো হেভি ওয়েট প্রার্থী আপনাদের যারা এবার এখন পর্যন্ত হয়তো, যেহেতু আপনাদের দলের
প্রধান নেতারা বলেছেন যে এটা একটা প্রাথমিক, এটা পরিবর্তনও হতে পারে, কিন্তু আমরা দেখলাম অনেকগুলো হেভিওয়েট প্রার্থী যাদেরকে মনোনয়ন এখন পর্যন্ত দেয়া হয় নাই, প্রাথমিক মনোনয়ন। সেই ক্ষেত্রে আবার এনসিপিও বলে রেখেছে যে বিএনপির যারা ক্লিন ইমেজের প্রার্থী আছেন, যারা নেতা আছেন, তারা যদি আসেন এনসিপিতে তারা ওয়েলকাম করবে। সেই ক্ষেত্রে কি এই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা, যারা বিএনপিতে মনোনয়ন পাবে না বা পাচ্ছেন না তারা এনসিপিতে চলে যাবেন? আমার মনে হয় না ব্যাপারটা সেরকম হবে। দীর্ঘদিন জুড়ে যারা আদর্শিকভাবে দল করেছেন, এই দলের জন্য এক একটি আসনে একজন বেশি তো দিতে পারবে না ধানেশ, কিন্তু আমাদের এক একটি আসনে একাধিক ক্যান্ডিডেট রয়েছেন, যোগ্য, ত্যাগী এবং অনেক পুরানো নবীন। আমি যদি একটু দু একটা নাম বলি, যেমন হাবিবুন নবী খান সোহেল, উনি পাননি। ওনার যেমন মামলাও ছিল অনেকগুলো, সম্ভবত 451টি মামলা ছিল তার নামে, তিনিও মনোনয়ন এখন পর্যন্ত পাননি। তারপরে হচ্ছে নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য আপনাদের। তারপরে হচ্ছে আপনাদের হেভিওয়েট, যাই হোক অনেকেই পাননি। যদি সেই বিষয়গুলো না আসে তাহলে তো একটু অন্যরকমই মনে হচ্ছে। অবশ্যই তাদেরকে দেবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের দলের হাইকমান্ড, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বোপরি তারেক রহমান সাহেব দলের নেতৃত্ব দিচ্ছেন। উনি অবশ্যই বিবেচনা করবেন ত্যাগী নেতাকর্মীদের। উনি তো বারবারই বলেছেন যারা ত্যাগী, শামসুজ্জামান দুদু ভাই, যারা ত্যাগী নেতা, হাবিবুন নবী সোহেল সহ, আলাল ভাই, সেলিমা ইসলাম খান, যারা রয়েছে অবশ্যই তারা দীর্ঘদিন ধরে দলের ত্যাগী নেতাকর্মী যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন তারেক রহমান সাহেব। এবং নেতাকর্মীদের প্রত্যাশাও তাই। এখনও তো সিট রয়েছে, অনেক সিট রয়েছে, সেগুলো তো দিতে পারবেন। সময় তো শেষ হয়ে যায় না, অবশ্যই মূল্যায়ন করবেন। আমাদের একটা প্রক্রিয়া ধারাবাহিকভাবেই তো তিনি করবেন, সেটা তো তারেক রহমান সাহেবের বিবেচনায় রয়েছে। অবশ্যই তিনি ত্যাগী নেতাকর্মী, দীর্ঘদিন দলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভূমিকা রেখেছেন, অবশ্যই তিনি মূল্যায়ন করবেন। এবং এই নমিনেশন নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, দেশের বিভিন্ন স্থানে বঞ্চিত যারা, তারা যেমন মাদারীপুরে এক আসনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একজন, ওনারা এটা রাস্তা বন্ধ করে দিয়েছেন, টায়ার জ্বালিয়ে দিয়েছেন। তারপরে মেহেরপুরের গাংনীতে, চিটাগংয়ের সীতাকুণ্ডে বিভিন্ন রকমের ঝামেলা হচ্ছে সেখানে, এবং এটাতে মানুষের দুর্ভোগ হচ্ছে অনেক। দেখুন, একটু বড় দল, 237টা আসনে আমাদের, আমি আগেই বলেছি, এক একটি আসনে আমাদের 2-3 জন জনপ্রিয় ত্যাগী নেতাকর্মীরা রয়েছে, যোগ্য প্রার্থী রয়েছে। তার মধ্যে একজনকে বাছাই করা অনেক কঠিন ব্যাপার। সবাইকে নিয়েই তো আমাদের চলতে হবে, সবাইকে তো মনোনয়ন দিতে পারবে না। তারপরে পর্যায়ক্রমে অবশ্যই তাদেরকে বিকল্প পথে মূল্যায়ন করবে দলের হাইকমান্ড এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, অবশ্যই বিবেচনায় রেখেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। 237টি আসনে ঘোষণা করা হয়েছে, 2-4 জায়গায় হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। একটি বড় দলের ক্ষেত্রে এটা হতেই পারে, স্বাভাবিক প্রক্রিয়া। এটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা দ্রবীভূত হয়ে যাবে, সলভ হয়ে যাবে। আমি মনে করি এটা বড় ধরনের কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে দলের মেসেজ কি, যারা এখনো মনোনয়ন পাননি বা পাবেন, যারা পাননি অবশ্যই তারা পাবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনোভাবেই তো তার অন্যান্য আসন রয়েছে, বার্তা আছে, তাদেরকে মূল্যায়ন করবেন। সবাইকে তো তিনি মূল্যায়ন করবেন, যারা ত্যাগ স্বীকার করেছেন বিগত দিনে, পর্যায়ক্রমে করবেন। এটা বিশ্বাস তো আমাদের রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের সবারই। সেই প্রক্রিয়া থেকেই এক আসনে তো একজনের বেশি কাউকে মনোনয়ন দিতে পারবেন। আরও অনেক সিট খালি রয়েছেন, কেন্দ্রীয়ভাবে দিতে পারবেন, ঢাকায় দিতে পারবেন, অন্য জায়গায় সমন্বয় করে দিতে পারবেন। পর্যায়ক্রমে সব জায়গায় সেট আপ করতে পারবেন থেকে নেতাকর্মীদের। এটা নিয়ে কোনো সমস্যা হবে না তেমন। একটা কিছু তো সমস্যা থাকবেই। তবে আমরা এবার একটা জিনিস দেখেছি যে একই পরিবার থেকে 2 জনকে মনোনয়ন দেওয়া হয়নি বিএনপি থেকে, যেটা বিএনপি আগেই বারবার বলছিলেন। আমি একটু জনাব শিশির আপনার কাছে আসতে চাই যে আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছেন যুবদল নেতা নয়ন, আপনি তো নিশ্চয়ই এটা জানেন। এই যে একটি দল আরেকটি দলের কর্মীর বিরুদ্ধে মামলা করা, এটাকে আপনারা আসলে কেমন দেখছেন? আমরা এটা খুবই উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি। যুবদল নেতা নয়ন বিভিন্ন সময়ে তার শব্দ বাক্য যে পরিমাণ মানুষকে সে হয় প্রতিপন্ন করেছে, তার তুলনায় তো রাজনৈতিক তাকে প্রত্যুত্তর দেয়াই হয়নি। অন্যান্য দলগুলো যদি তার ভাষায় প্রত্যুত্তর দিতেন তাহলে তো সেটা খুবই আরও বিশ্রী হতেন। এবং তিনি উপদেষ্টা থেকে শুরু করে সকলকে খুব বাজে ভাষায় উনি আপনারা ট্যাগিং করেছেন। উনি একজন উপদেষ্টাকে সান্ডা বলেছেন, একজনকে ব্যাং বলেছেন, যা তা ব্যবহার উনি করেছেন। ঠিক ওনার যে একটা কৃতকর্ম বা ওনার যে রিপোর্টিং আসছে বিভিন্ন গণমাধ্যম বরাত দিয়ে, যে ওনার বিরুদ্ধে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির অভিযোগ,
অভিযোগগুলো উনি রাজনৈতিক ভাষায় খণ্ডাতে পারতেন, কিন্তু উনি তা না করে একজন নেতা হয়ে নেতা তার রাজনৈতিক প্রত্যুত্তর না দিয়ে উনি সরাসরি মামলা করে হুমকি দিলেন। আমি মনে করি এটি গণতন্ত্রের জন্য খুব ভালো হয়নি। আমরা জুলাই পরবর্তীতে আমরা এটা প্রত্যাশা করি। পাটোয়ারি তো বিভিন্ন সময় বিভিন্নভাবে কথাবার্তা বলেন অন্যান্য দলের লোকজনের বিরুদ্ধেও, বিএনপির বড় বড় নেতাদের বিরুদ্ধেও উনি বলেন সব সময় একটু অন্যভাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো সময় আপনার অসত্য কিছু বলেছেন বলে আমার ধারণা এখন পর্যন্ত নাই, বা এখন পর্যন্ত আমি দেখিও নাই নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো অযৌক্তিক কথাও বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা দলের সিনিয়র নেতা, তাকে অনেক কথা বলতে হয় এবং তিনি রাজনৈতিক কথাই বলেন, কিন্তু অরাজনৈতিক কোনো কিছু তো বলেন নাই। আপনার যদি এখন যুবদল নেতার নয়ন যদি বলেন যে হ্যাঁ আমি চাঁদাবাজি করি নাই, বা আমার চাঁদাবাজি কোথায় কোথায় করেছে এটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে জানাতে হবে, সেটা বলতে পারতেন। কিন্তু সে এখন বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন, হুমকি দিচ্ছেন, মামলা করছেন। এটা মনে হচ্ছে একটু আওয়ামী লীগ স্টাইলে আবার ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এটা মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এটা টেকসই হবে না, ওনার বোধোদয় হওয়া উচিত। এই রাজনীতি আসলে জুলাই পরবর্তীতে আমরা চাই না। আমাদের তো আপনাকে তো রাজনৈতিক ভাষায় একজন আপনাকে অভিযোগ করেছে, আপনি রাজনৈতিক ভাষায় এর প্রতি উত্তর দেন না। আপনাকে তো কেউ আপনার অন্যভাবে বা অন্য কোনোভাবে তো আপনি বলে নাই, আপনার বিরুদ্ধে তো অভিযোগ হয়েছে। অভিযোগ তো প্রমাণ, আপনি বলতে পারেন যে প্রমাণটা কীভাবে হবে, বা আমার প্রমাণ দাও আমি চাঁদাবাজি করেছি, এই ধরনের প্রমাণ নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিতে হবে। কিন্তু মানহানির মামলা করেছেন উনি তো অন্যদের বিরুদ্ধে উনি যত অভিযোগ করেছেন যে বা উপদেষ্টাদের বিরুদ্ধে, তো সেগুলোও তো ওনার অভিযোগ না। উনি তো অনেক স্ল্যাং ইউজ করেছেন যেগুলো উপদেষ্টাদের বিরুদ্ধে, অনেক নেতাদের বিরুদ্ধে, অন্য অন্য নেতাদের বিরুদ্ধে তো বা অন্য দলের বিরুদ্ধে তো উনি খুবই বাজে স্ল্যাং ইউজ করেছেন, এবং ওনারা এগুলো তো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, অডিও ভিডিও সবই আছে। তাহলে ওনার বিরুদ্ধে যদি সবাই মামলা দেয় এখন, তাহলে কত মামলা হতে পারে একটু চিন্তা করেন তো। যদি রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে এই যে মামলা দেয়, উনি একটি কথা যদি ওনার এরকম ওনার মনে হয় যে মামলা দেওয়ার প্রয়োজনীয়তা আছে, তাহলে ওনার বিরুদ্ধে তো কয়েকশো মামলা হবে, এবং অন্য দলগুলো করলে তো এটা উনি তখন সামলাতে পারবেন না। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পরের অংশে এসে আপনার কাছে জানতে চাইব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে তিনি একটি আসন থেকে নির্বাচন করবেন, তিনি তো এখনো সরকার থেকে পদত্যাগ করেননি। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, এটা পরের অংশ এসে আপনার কাছে জানতে চাইবে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। শামীম ভাই, আপনাকে যে বিষয়টা একটু জানতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার 3টি আসনে তিনি প্রার্থিতা দেবেন, যেটা আমরা দল থেকে আজকে জানতে পেরেছি। ফেনীতে একটি আসনে করবেন, দিনাজপুরে একটি এবং বগুড়ায় একটি, এবং জনাব তারেক রহমান তিনিও বগুড়ার একটি আসন থেকে নির্বাচন করবেন। তারেক রহমান এবার প্রথম বগুড়া থেকে নির্বাচন করছেন। আসলে আপনারা দলীয় কর্মী হিসেবে বা নেতা হিসেবে কিভাবে এটাকে দেখেন এখন? অবশ্যই সারা দেশের মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 17 বছর আপনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। 18 বছর 111 থেকে শুরু করে শেখ হাসিনা আপনার 16 বছর, মঈন ফখরুদ্দিনের 2 বছর, 18 বছরই তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম, তার যে আত্মত্যাগ গত 43 বছরের ইতিহাসে, আর গত 18 বছরের আন্দোলন সংগ্রাম, নিজের জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন। মিথ্যা মামলায় কারাগারে যে 6.5 বছর বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ঈশ্বর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দয়ায় তাকে রহমত করেছেন, বাঁচিয়ে রেখেছেন। একইভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, 111 তাকে হত্যা করার চেষ্টা করেছিল। খালেদা জিয়াকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে। জিয়া পরিবারকে এমন কোনো প্রচেষ্টা নেই রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে হাসিনা সরকার জিয়া পরিবারকে, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে ব্যবহার করেছে, কিন্তু পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, মানুষের দোয়ায়, ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন এই দলকে, জিয়া পরিবারকে, এদেশের মানুষকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। মহান রবের একটি বিশেষ দয়ায় আমাদের এই ছাত্ররা, তরুণরা গত 17 বছর আন্দোলনে আমরা যা পারি নাই, আমাদের তরুণরা সেই জীবন দিয়ে ফ্যাসিবাদদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের 43 বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো সামান্য সময় পেয়েছেন, 4.5 বছর 4 বছর সময় পেয়েছেন রাষ্ট্র পরিচালনায়।
জিয়াউর রহমানের আদর্শ, সততা, দেশপ্রেম, এই চিন্তা চেতনা মূল্যবোধকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৪৩ বছরে বারবার স্বৈর শাসনকে পরাজিত করে এই দেশে গণতন্ত্র বারবার প্রতিষ্ঠা করেছে। পৃথিবীর ইতিহাসে খুব কম রাষ্ট্রনায়কই আছে, একজন রাজনীতিবিদ আছে যিনি তিনটি স্বৈরাচারকে পরাজিত করে জনগণের শক্তি নিয়ে বলিয়ান হয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। দ্যাট ইজ বেগম জিয়া খালেদা জিয়া। আপনি দেখুন, মঈন ফখরুদ্দিনের 2 বছর, এরশাদের 9 বছর, হাসিনার 16 বছর। তাকে লড়াই সংগ্রাম করে অবিচল থেকে নিজের জীবনকে বিপন্ন করে তিনি গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। পৃথিবীর ইতিহাসে বিরল এমন একটি রাজনৈতিক নেতৃত্ব আপনি দেখাতে পারবেন, যেটা নেলসন ম্যান্ডেলা করেছে 26 বছরের কারাগারের বরণের মধ্য দিয়ে। ঠিক সেরকম একটি ইতিহাস রচনা করে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সারা দেশের মানুষ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে খালেদা জিয়াকে তৃণমূলে 43 বছরে বিস্তৃত করে এই দলকে জনপ্রিয় করেছে। শহীদ জিয়াউর রহমানের তিনি যতগুলো নির্বাচন করেছেন এখন পর্যন্ত কোথাও তিনি কখনো হারেননি। জি, আমি আরেকটা বিষয় একটু জানতে চাই। 5 দাবিতে জামায়াত সহ 8 দলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা আসলে এই সময়ে এসে এই কর্মসূচিগুলোকে কিভাবে মোকাবিলা করবেন? এটা কোনো অবস্থাতেই একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আর মাত্র 3 মাস নির্বাচন সামনে রয়েছে আমাদের জাতির। এই ধরনের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা সমীচীন হবে না বলে আমি মনে করি। সমগ্র বাংলাদেশের কোটি মানুষ, 20 কোটি মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। একটা সন্ধিক্ষণে নির্বাচনী ট্রেনে দাঁড়িয়েছে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে। বিশাল কর্মযজ্ঞ জাতীয় নির্বাচনকে সামনে রেখে, এই নির্বাচনকে সামনে রেখে অন্য কোনো দাবি নিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা বাধাগ্রস্ত করা এই জাতির সাথে বিশ্বাসঘাতকতার সামিল হবে। এই জাতির আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে অবমাননা করা হবে, তাকে ভায়োলেট করা হবে, এটা বিস্মিত হবে, মানুষ ব্যথিত হবে। এই চিন্তা চেতনা থেকে তাদেরকে সরে আসতে হবে। কোনো কিছুই যেন আমাদের জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত না করতে পারে। ইসি তো বলেছেন এইটাই, কঠিন সংকটে বাংলাদেশ, এর উত্তরণের একমাত্র পথ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার জন্য ঘোষিত সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের। এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিইসি বলেছে গণতন্ত্র উত্তরণের জন্য সমস্ত বাধা অতিক্রম করে আমাদেরকে স্থিতিশীল বাংলাদেশ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে মানুষের ভোটের মাধ্যমে, প্রতিনিধিত্বের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে বাংলাদেশকে একটি স্বাভাবিক জায়গায় আপনাকে আনতে হবে। এই বাংলাদেশকে যদি আপনি নির্বাচন বিলম্বিত হয়, যদি কোনো কারণে নির্বাচন না হয়, একটি কঠিন সংকটে বাংলাদেশ আবর্তিত হবে। এই সংকট থেকে বেরিয়ে আসা চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি, রাজনীতি, আঞ্চলিক স্থিতিশীলতা, আভ্যন্তরীণ নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, কর্মসংস্থান। জয়নাল আবেদিন শিশির, একটু আপনার কাছেও একই প্রশ্নটা জানতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ ছিলেন, অনেকদিন জেলে ছিলেন, কিন্তু তিনি নির্বাচন করবেন বলে এটা নিয়ে কেউ কনফার্ম করতে পারেনি, সব একটু কনফিউশনে ছিল। এবার উনি 3টি আসনে নির্বাচন করছেন, মানে কিভাবে দেখছেন আপনি ব্যাপারটা? আমি এটি দুভাবে দেখি। প্রথমত হচ্ছে বেগম জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের একটি আগ্রহ অনেক আগ থেকে আছেন। উনি কারা নির্যাতিত এবং বাংলাদেশে উনি আপসী নেত্রী, যে ওনার যে মনোভাব, সেই যে ইমেজকে কাজে লাগাতে চাচ্ছে বিএনপি। সাধারণত বিএনপি মাঝখান দিয়ে তো বেগম জিয়া আউট অফ সিন হয়ে গিয়েছিলেন, দলের দায়িত্ব পালন উনি করতে পারছিলেন না। একে তো উনি কারাগারে ছিলেন, দ্বিতীয়ত হচ্ছে ওনার স্বাস্থ্যগত কারণে উনি এখন দলের নিয়মিত কার্যক্রম করতে পারেন না। সেই জায়গা থেকে বিএনপি ওনাকে চিন্তা করছেন আগামী নির্বাচনটি খুব প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে। এখানে তো আর ফেসিলিটি জামানা নেই, এখানে আসলে জনগণের বোর্ডেই নির্বাচিত হবে। এই যে একটি বিএনপির ভিতরে যে একটি অনুধাবন বা ভয়, যার কারণে বিএনপি চিন্তা করলেন বেগম জিয়াকে দিয়ে আমরা 3টি আসন জিতিয়ে নিয়ে আসি এবং ওনার ইমেজকে কাজে লাগিয়ে আমরা 3টি আসন মোটামুটি আমরা ভালো করব। সেই জায়গা থেকে আমি এটাকে এভাবে দেখি। এটা আপনি যেভাবে বলেন, বিএনপি নির্বাচনকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং একদম বিজয়ী হয়ে গিয়েছে। বিএনপি সরকারে আসছে, এই মনোভাবটা বিএনপির এখন বর্তমানে নাই এবং বিএনপি যথেষ্ট কনফিডেন্স ঘাটতিও রয়েছে, এর মধ্যে দিয়ে প্রমাণ পায়। আমরা অনেককে বিএনপির অনেক নেতাই মনে করতেন যে খালেদা জিয়া হয়তো রাজনৈতিক অবসরে নিয়েছেন বা উনি প্রার্থী হবেন, এটা কেউ বলেননি। সব মিলে এটা একটা বিএনপিরও একটি সিরিয়াস নেয়া বা নির্বাচনে পরাজিত হওয়ার একটা সম্ভাবনা থাকা,
বা এই জন্য হচ্ছে বেগম জিয়ার ইমেজকে বেশি কাজে লাগিয়ে জিতে আসার চেষ্টা করা, এটা এভাবে বিএনপি মূল্যায়ন করেছে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। জি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন রেখে গিয়েছিলাম বিরতির আগে, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে আমরা শুনতেছিলাম। উনি আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যক্তিগতভাবে সে একটি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন উনি এগুলো আমরা দলগতভাবে, উনি আমাদের এনসিপির কেউ না, উনি এখনো সরকারে রয়েছেন, সরকারের অংশ, এবং উনি বলেছেন উনি স্বতন্ত্র থেকেও ইলেকশন করতে পারেন। কোনো দল যাবেন কিনা এখনো সিদ্ধান্ত নেননি, এবং ঢাকা 10 উনি ইলেকশন করছেন না। উনি করলে, যদি করেন তাহলে ঢাকা 12 তেজগাঁও শিল্পাঞ্চল থেকে উনি করতে পারেন। এই ব্যাপারে আমি মনে করি ওনার বক্তব্য হচ্ছে যথার্থ। এই ব্যাপারে আমাদের পার্টির কোনো বক্তব্য নেই। উনি আমাদের যাতে এখনও আমাদের কোনো পার্টির লোক নন, বা আমাদের পার্টির কোনো পদে উনি এখন নাই। যদি আমাদের পার্টিতে উনি যোগ দেন তাহলে আমরা ওয়েলকাম, আমরা আমাদের মতো করে ওনার ব্যাপারে সিদ্ধান্ত নেব। যেহেতু আপনারা একই সঙ্গে আন্দোলন করেছেন, আপনারা সবকিছু জানেন, সেই বিষয়ে উনি কবে পদত্যাগ করছেন সরকার থেকে, এটা কি জানা আছে কিনা? না, এটা উনি একান্ত ওনার ব্যাপার। উনি কখন পদত্যাগ করবেন, উনি কখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যদি করেন কোথায় করবেন, এটা একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার। এখন পর্যন্ত আমাদের দলীয় কোনো, আমাদের আসলে সময় একদমই শেষ। আপনি যদি একটু যোগ করতে চান আপনি করতে পারেন, যে কোনো বিষয়ে যদি বলতে চান একটু। দেখুন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, যেটা আমরা বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই প্রার্থিতা ঘোষণা দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের মাঝে একটি জাগরণ, উদ্দীপনা, উৎসব সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। এর মধ্য দিয়ে আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশন দেশ এবং জাতির প্রত্যাশা পূরণে সবার অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে, বিচারপতি শাহাবুদ্দিনের মতো ইতিহাসের সেরা একটি নির্বাচন জাতিকে উপহার দিয়ে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা। ধন্যবাদ কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জয়নাল আবেদিন শিশির, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অন্য অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।